গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। আমি স্বাগত স্যার। তোমাদের কাছে আজকে একটি নতুন সেশন নিয়ে এসেছি। কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষার ধারণার ওই জায়গা থেকে আমরা 100 কোশ্চেনের যে সিরিজটা তৈরি করেছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে আজকে আলোচনা করব। এখানে সব এমসিকিউ ধরনের কোশ্চেন থাকবে। বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হবে, যেমন পিএসসি, ডব্লিউবি সেট, এই ধরনের বিভিন্ন চাকরির পরীক্ষা, সিটেট, এইগুলো থেকে অবশ্যই পাবে এরা। তো চলো আজকে একদম আমরা নতুন সেশনে চলে যাই। কিছুদিন আগে আমরা হোলি কাটিয়েছি, রঙের উৎসব শেষ করেছি। সেই রঙের উৎসবের পর আমরা আমাদের আবার পড়াশোনাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বলেছি কন্টিনিউয়াস ওয়েতে সবাই নিশ্চয়ই একটা নির্দিষ্ট ছন্দে পড়াশোনা করলে নিশ্চয়ই সফলতা আসবে। তো প্রথমেই বলি, যারা আমার এই চ্যানেলটি দেখছো, অনেকে আছে যারা চ্যানেলটা দেখছে, বিভিন্ন ভিডিওগুলো তারা ছাত্রছাত্রীরা অনেকেই দেখছে, কিন্তু মুশকিল হচ্ছে কি কেউ ওই বিষয়টাকে একটু অন্যরকম করে ভাবছে। আমি বলছি যে তোমরা যারা দেখছো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কালো বাটন আছে নিচের দিকে, ইউটিউব চ্যানেলে গিয়ে নিচে কালো বাটন আছে, সাবস্ক্রাইব, চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর পুরো ক্লাসটার পর পুরো যা যা নোটস পাওয়ার থাকবে, এই যে ক্লাসটা নিলাম সেই নোটসগুলো পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সবাইকে বলেছি, আরেকবার বলছি, @, এটা আমার ইউটিউব চ্যানেল, @, স্বাগতোষ, SWAGATAS, স্বাগতোষ এডুকেয়ার, এটা ক্যাপিটাল EDUCARE, এই ইউটিউব চ্যানেলটায় জয়েন করবে সবাই। প্রত্যেকটা ক্লাস টাইম টু টাইম তোমরা পাবে। এবং রয়েছে কি, এরপর তোমরা সবাই যারা নোটসগুলো পেতে চাইছো, যে ক্লাসগুলো করলাম, ক্লাসের পর আমার ক্লাসের নোটস পাওয়া দরকার, পিডিএফগুলো পেতে গেলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে ঠিক সেম, স্বাগতোষ, SWAGAS এডুকেয়ার, একই। এইটাতে টেলিগ্রাম চ্যানেলে সব নোটসগুলো আমি প্রোভাইড করব। টাইম টু টাইম ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলোর সব নোটসগুলো পাবে। আর যারা ধরো অনেকে আছে যে আমাকে একজন বলল যে স্যার আমি আপনার সব ক্লাসগুলো তো পাইনি, একটা ক্লাস পেয়েছি। এরকম কোনো ব্যাপার নেই, সব ক্লাসগুলো ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে সব আমি যা যা ক্লাস নিয়েছি সব ক্লাসগুলোই পাবে। তো চলো আজকে একদম সরাসরি সেশনে চলে যাই। রাস্তায় চলতে গিয়ে না আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় না? তোমরা ধরো বাজারে গেছো, কেউ একদিন দেখা গেল কোনো একটা জায়গায় বেড়াতে গেছে, দেখবে আমাদের চলতে গিয়ে না অনেক সমস্যা হয়। তো বেড়াতে গেছে বা বাজারে গেছে, বাজারে যে গেছে সে হয়তো গিয়ে দেখলো যে একটা জিনিস কিনতে গিয়ে সে তার ঠকে গেছে, মানে যেটা 10 টাকা দেওয়ার কথা ছিল সেটা 20 টাকা দিয়ে চলে এসেছে, ভুলবশত রিটার্ন নেওয়া হয়নি। ঠিক একইভাবে যে বেড়াতে গেছে, সে বেড়াতে গিয়ে দেখলো তার একটা জায়গায় ভুলভাল বশত কোনো একটা সমস্যা হয়ে পায়ে দারুণ আঘাত পেয়েছে। তো যে বাড়িতে বসে আছে সে বলছে, বাহ, কেমন হলো, যেমন গেছিল তেমন ঠিকই হয়েছে। যেমন বাজার করতে গেছিল লাফিয়ে লাফিয়ে বেশ ভালো কিছু নেবে বলে বেশ ঠকেছে, ঠিক হয়েছে। মানে দেখো, আমরা না যখন কোনো কাজ করি, কাজ করতে গেলে ভুল হয়। তো আমাদেরও ঠিক সেম, আমরা যারা এই এখন পড়াশোনা করতে গেছি দেখবে অনেক ভুল ত্রুটি থাকবে। তো তোমরা ওইটা ভাববে না যে আমি তাহলে আর বোধহয় পারবো না, আমাদের বোধহয় হবে না। সবসময় মনের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা করবেন, নিশ্চয়ই সফলতা আসবে। চলো সরাসরি ক্লাসে। গত ক্লাসে যেটা লাস্ট ক্লাস ছিল তার একটা হোমওয়ার্ক কোশ্চেন ছিল, সবাইকে কমেন্ট করতে বলেছিলাম। তো হোমওয়ার্ক কোশ্চেনটা কি, এর আগের ক্লাসের 100 যে সিরিজ
কোশ্চেনের তার প্রথম পার্টে যেটা ছিল যে লাস্ট হোমওয়ার্ক কোশ্চেন দেওয়া ছিল, শিশুর জীবন বিকাশ মানে জীবনের প্রথম দিন থেকেই আবিষ্কারের আনন্দের অভিজ্ঞতা পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন। এই ধারণাটি প্রথম কে দিয়েছিলেন? একদম একটা বাচ্চা ছেলে, সে ছোট্ট থেকে তার জন্মাবার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা সবসময় মানে জয়ফুল কনসেপ্ট তৈরি হবে। তো এই আনন্দের পরিবেশটা যে তৈরি হবে, এটার মধ্য দিয়ে সে জীবনে কি করবে, আবিষ্কার করার আনন্দ উপলব্ধি করতে থাকবে এইখান থেকে। তো এই কনসেপ্টটা কে দিয়েছিলেন? এই কনসেপ্টটা দিয়েছিলেন হোয়াইট হেড। তিনি বলেছিলেন একটা শিশুর, বাচ্চা ছেলের একদম জন্মের প্রথম দিন থেকে তাকে কি করতে হবে, সবসময় তার আনন্দটা ওই নতুন নতুন জিনিস ক্রিয়েশনের মধ্য দিয়ে মানে আবিষ্কার করবে। সে একটা হাসছে, এই হাসিটার মধ্যে যেন নতুন কিছু ক্রিয়েশন করছে, অ্যাক্টিং ধরো একটা। তার মানে কি, মানে ওই হাসিটা যদি সুন্দর হয়, যারা অভিনয় করবে তারা অভিনেতা অভিনেত্রীরা যেমন করে সে হাসিটা, তো মানে তার মানে কি হাসিটাও একটা শেখার টেকনিক আছে। যেমনি বলছি জাস্ট লাইক মানে এরকম একটা আমরা কোনো কাজ করতে গেলে আমার কোনো জীবনের প্রথম দিন থেকে যা 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 করছি সব কটার মধ্যেই নতুন নতুন জিনিস সৃষ্টির একটা ভাবনা মনের মধ্যে রাখতে হবে। হোয়াইট হেড এই কথাটা বলেছেন, দারুণ ব্যাপার। তো চলো আজকে সেশনের প্রথম প্রশ্ন। শিক্ষা হলো এর মানে একদম দারুণ ব্যাপার, দেহ মন এবং আত্মা তিনটের একটা সম্মিলিত, তিনটে জিনিসের একটা সম্মিলিত রূপ, পরস্পরের সঙ্গে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছে, মানে মিউচুয়াল একটা অ্যারো চিহ্নের মধ্যে দিয়ে জড়িয়ে রয়েছে। এই যে তিনটে কনসেপ্ট, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে মন, আর এই আত্মা, এই তিনটের যে কনসেপ্ট, এই মানে এই তিনটের সর্বোৎকৃষ্ট বিকাশ, এই কথাটা কে বলেছে? খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছো, পাশে রাইট ডাউন করো যে যেটা ঠিক যেটা ভুল সেটা তোমার দেখা যাবে লাস্টে সেশনের পর দেখবো কোনটা কতগুলো তুমি ঠিক করেছো। আর এই ঠিক কতগুলো ঠিক করেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা লাইক করার পর কমেন্টে গিয়ে লাস্টে কতগুলো ঠিক করেছো অবশ্যই জানিও, সেই আশায় রইলাম। শিক্ষার্থীর দেহ মন আত্মার সর্বোৎকৃষ্ট বিকাশ কথাটা বলেছেন গান্ধীজি, অরবিন্দ, বিবেকানন্দ না মন্তেশ্বরী? মন্তেশ্বরী স্পেলিংটা ভুল আছে, এটা আমি ঠিক করার চেষ্টা করেছিলাম, মানে পিডিএফে কোনো কারণে থেকে গেছে। মন্তেশ্বরী, মন্তেশ্বরী, ঠিক আছে। ওরকম ত্রুটি থাকবে দু একটা ছোটোখাটো, হয়তো স্পেলিং মিস্টেক থাকবে, তোমরা আশা করি ঠিক করে নেবে। তো চলো অ্যান্সার কি হয় দেখে নিই। অ্যান্সার হচ্ছে গান্ধীজি। মানে বডি মাইন্ড অ্যান্ড সোল তিনটে কনসেপ্ট একটা একসাথে যে সম্মিলিত রূপ, সেটাই হচ্ছে, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আমি শুধু ফিজিক্যালি প্রচুর লিখতে পারলাম, প্রচুর মানে এবার মন দিয়ে প্রচুর ভাবতে পারলাম, কিন্তু তিনটে না মিললে হবে না, দেহ মন আত্মা একটা একসঙ্গে করতে হবে। তার মানে আমি মন দিয়ে মানে মাথায় একটা বুদ্ধি এলো, মন দিয়ে সেটাকে রিয়েলাইজ করলাম, ভাবলাম, হাতটা লিখে ফেললো। এই তিনটে কাজ যদি একসাথে হয় তাহলেই হচ্ছে প্রকৃত শিক্ষা, এটাকেই আমরা বলবো শিক্ষা, গান্ধীজি বলেছেন। নেক্সট প্রশ্ন চলো। শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া। দ্বিমুখী কোনটা কোনটা আমরা জানি, একটা হচ্ছে শিক্ষার্থী আর একটা হচ্ছে শিক্ষক। একটা হচ্ছে শিক্ষার্থী আর একটা হচ্ছে শিক্ষক, আর আরেকটা হচ্ছে, তার দুটো প্রক্রিয়া। শিক্ষা হচ্ছে দ্বিমুখী মানে দুটোর মিউচুয়াল, শিক্ষার্থী আর শিক্ষক দুজনের সম্মিলিত একটা প্রচেষ্টা আর কি। হ্যাঁ, দুজনে একটা মিউচুয়াল কনসেপ্টের মধ্যে দিয়ে শিক্ষাটা হয়, এই দ্বিমুখী প্রক্রিয়া। কথাটি কে বলেছেন? কথাটি ফ্রয়েবেল বলেছেন, কথাটি মন্তেশ্বরী বলেছেন, কথাটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, না কথাটি অ্যাডামস বলেছেন? চারটের মধ্যে কোনটা হবে তোমরা একটু ভাববে, আশা করি পেরেছো। তো চলো সরাসরি অ্যান্সার দেখে নিই কি আছে। অ্যাডামস এই কথাটা বলেছে, মিউচুয়াল কনসেপ্ট, শিক্ষক শিক্ষার্থী দারুণ একটা কম্বাইন্ড কনসেপ্টের মধ্য দিয়ে চলবে, পরস্পরের আলোচনার মধ্য দিয়ে। চলো নেক্সট প্রশ্ন।
কোনটি শিক্ষার আন্তঃক্রিয়া বলে মনে হয়? মানে এডুকেশন প্রক্রিয়াটা চলতে গেলে, শিক্ষা প্রক্রিয়াটা চলতে গেলে বেশ কতকগুলো বিষয়ের একটা সম্মিলিত ব্যাপার থাকবে আর কি। তাহলে সেই উপাদানগুলো কি, কোন কোন, মানে কোন কোন বিষয়গুলো এখানে সরাসরি জড়িয়ে রয়েছে? সেটা কি শিক্ষার আন্তঃপ্রক্রিয়ার মধ্যে কোনটা রয়েছে? সহযোগিতা, প্রতিযোগিতা, সহাবস্থান, না ওপরে সব কটাই হবে বলে তোমার মনে হচ্ছে? কোনটা ভাব? দেখা যাক, সরাসরি উত্তরে চলে যাই। এখন দেখো, অ্যাকচুয়ালি কি জানো তো, শিক্ষা প্রক্রিয়া চলতে গেলে শিক্ষার্থীর মধ্যে সহযোগিতাটা থাকতে হবে। মানে আমি একটা ক্লাসরুমের মধ্যে আছি, ক্লাসরুমের মধ্যে অনেক শিক্ষার্থী বসে আছে, তার মানে ক্লাসরুমে আমি একা নয়, ক্লাসরুমে অনেকজন শিক্ষার্থী রয়েছে, আর একদিকে একজন টিচার রয়েছে। তার মানে দেখো, টিচার একটা কোনো কিছু বোঝাচ্ছে, তো তার মানে দেখো যে আমি যখন শেখাচ্ছি, মানে সামনে অনেকজন অডিয়েন্স আছে, অনেক স্টুডেন্ট আছে, তো এই শিক্ষার মধ্যে তাহলে শুধু কি শিক্ষক শিক্ষার্থী, না আর কি কি আছে এখানের মধ্যে, কোন কোন জিনিসগুলো কাজ করবে? এখানে তো এই যে বন্ধুরা বসে আছে পরস্পর, প্রত্যেকের মধ্যে তো অবশ্যই সহযোগিতার মনোভাব থাকতে হবে, তাই না? সহযোগিতা যেমন আছে, আবার প্রতিযোগিতাও আছে। এই প্রতিযোগিতা আছে, আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে ওর থেকে একটু বেশি করতে হবে, তার মানে একটা প্রতিযোগিতা, শান্তিপূর্ণ একটা প্রতিযোগিতা চলছে। আর দেখো এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কে কেমন দেখতে সব সব ভুলে গিয়ে আমরা সবাই স্টুডেন্ট, এইভাবে ওরা বসে আছে কিন্তু। হ্যাঁ, তার মানে এইখানে যে জিনিসগুলো হচ্ছে সবকটাই কিন্তু শিক্ষার আন্তঃপ্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে দেখো, শিক্ষা প্রক্রিয়াটা চলতে গেলে অবশ্যই কি কি লাগবে? এই তিনটে বিষয়ই লাগবে: সহযোগিতা, প্রতিযোগিতা, সহাবস্থান। তাই উত্তর হচ্ছে সব কয়টা। তো চলো নেক্সট প্রশ্ন। শিক্ষা নামক প্রক্রিয়াটাকে যদি কাঙ্ক্ষিত পথে পরিচালিত করতে হয় তবে, এর আগের ক্লাসে আমি বলেছিলাম টিচিং বা লার্নিং বা এডুকেশন প্রসেসটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিকভাবে চলছে। শুরু হয়েছে, একদম শেষ হবে একজন ব্যক্তির ক্ষেত্রে তখনই শেষ হবে তার যখন দেহ এবং আত্মা আলাদা হয়ে যাবে। তার মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত চলতেই থাকবে তার শিক্ষা। শিক্ষা নামক প্রক্রিয়াটাকে যদি কাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে হয়, পরিচালিত করতে হয়, তবে কিটা প্রয়োজন? শিক্ষাটাকে সঠিক পথে যেতে গেলে কি লক্ষ্য দরকার, না শিক্ষার উদ্দেশ্য দরকার, না পাঠ্যক্রম দরকার, না শিক্ষণ পদ্ধতি দরকার? আমার তো মনে হয় সব কটাই দরকার। মোস্টলি কোনটা বেশি প্রাসঙ্গিক, কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে তোমাদের কাছে মনে হচ্ছে? সবগুলোই তো প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে, কোনটাই বাদ দেওয়া যাবে না। তবে একটা জিনিস দেখো, ক্লাসে আমি একটা বলি, একটা কথা বলতাম সবসময়, এই ধরো এটা এইমস, এখানে সবসময় আমরা একটা জিনিস ঠিক করে রেখেছি, ব্যক্তি রয়েছে ঠিক এই জায়গায়, এখানে ব্যক্তি রয়েছে, তাকে জীবনে এই জায়গায় পৌঁছাতে হবে। তার মানে কি অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হবে, অনেকগুলো বাধা, এগুলো এইভাবে তাকে উঠতে হবে, সরাসরি সে উঠতে পারবে না। তার মানে একজন ব্যক্তি যখন এখান থেকে এই পর্যন্ত আসছে, এটা আসতে গেলে তার প্রথম টার্গেট হচ্ছে এইমসটা ঠিক করে নেওয়া, যে আমি কোথায় যাব, কি করব, কি করতে চলেছি। এই এইমসটা যদি না ঠিক করি তাহলে তো বেপথে চলে যাবো, উল্টো পাল্টা জায়গায় চলে যাব। তাই এইমসটা আগে ঠিক করতে হবে। তার মানে শিক্ষা প্রক্রিয়াটার মূল কথা হলো, শিক্ষা প্রক্রিয়াটা চলতে গেলে অবশ্যই কি দরকার? আমাদের অবশ্যই যেটা দরকার যে লক্ষ্য, মানে লক্ষ্য ছাড়া আমরা এগোতে পারবো না। তাই উত্তর হচ্ছে লক্ষ্যে। শিক্ষা প্রক্রিয়াটাকে যদি কাঙ্ক্ষিত পথে, সঠিক পথে, ঠিকঠাকভাবে এগোতে হয়, লক্ষ্য ছাড়া অসম্পূর্ণ, লক্ষ্য ছাড়া হবে না। এইবার পরেরটাই বলছি, নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। শিক্ষা লক্ষ্য নির্ধারণ করা হয় কোন উপাদানকে প্রাধান্য দিয়ে? অনেকগুলো ফ্যাক্টরস আছে, কিন্তু শিক্ষা প্রক্রিয়া একটা মানে এমনি না, চলতে গেলে না তাতে অনেক কিছুই লাগে। আমি ধরো হঠাৎ করে ক্লাসে গিয়ে পড়াবো, আমার হঠাৎ করে একটা প্রফেশনাল ক্লাস এলো, আমি হঠাৎ করে ক্লাসে যাব, আমার কোনো প্রিপারেশন নেই। আচ্ছা, প্রিপারেশন কি ওইভাবে নিতে হবে খাতা কলম নিয়ে বসে একদম? কেন, একটা প্রাসঙ্গিকভাবে সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে কি একটা কোনো অবতারণা করতে পারবো না? তা পারবো তো। শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয় কোন উপাদানকে প্রাধান্য দিয়ে। তার মানে এইসব করতে গেলে কি কি দরকার একজন ব্যক্তির মধ্যে, একজন টিচারের মধ্যে কোন কোন বিষয়গুলোকে থাকা প্রয়োজন, ঠিক একইভাবে
শিক্ষা প্রক্রিয়াটার মধ্যে কোন কোন বা শিক্ষা লক্ষ্য যে ঠিক করা হয়েছে সেই লক্ষ্যের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকা প্রয়োজন। তো তোমার কি মনে হয়, দার্শনিক দিকটা থাকবে, মনোবৈজ্ঞানিক দিক থাকবে, সামাজিক দিক থাকবে, না সবকটাই থাকা প্রয়োজন বলে মনে হয় শিক্ষা লক্ষ্য নির্ধারণ করতে গেলে? আমার তো মনে হয় যে শিক্ষার প্রক্রিয়াটাকে চলতে গেলে, তার লক্ষ্য থাকতে গেলে যেটা প্রয়োজন যে একটা না, এই দার্শনিক, মনোবৈজ্ঞানিক, সামাজিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক, মানে একটা সামগ্রিক, একটা টোটাল একটা কনসেপ্ট থাকতে হবে, তবেই শিক্ষার লক্ষ্যটা প্রাসঙ্গিক হবে। তবে এখনকার দিনে দার্শনিক, মনোবৈজ্ঞানিক, সামাজিক, এই তিনটে ছাড়া অসম্পূর্ণ একটা শিক্ষা প্রক্রিয়া। একজন ডাক্তারবাবুও বলবেন যে তোমার হাতের এই প্রবলেম, তার মানে এটার জন্য শরীরটা খুব খারাপ লাগছে, তখন মানে তার মানে হাতটা যদি খারাপ হয় তার মানে তোমার ফিজিক্যাল পার্টটা খারাপ, কিন্তু মনটাকে যদি স্ট্রং করো যে এটা কিছু হবে না, আমি পারবো। বাজারে গেলাম, একজন সবজিওয়ালা, তিনি সবজি বিক্রি করছেন, তার বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের চিহ্ন রয়েছে। আমি বললাম, দাদা কি হয়েছে? বলে ওই বাইক চালাতে গিয়ে পড়ে গেছে হঠাৎ করে, মানে লেগেছে ভালো। তো বলছে ও কোনো ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, ওটাই ওরকম করে ভাবতে হবে, ঠিক হয়ে যাবে। তো আমার চলতে গিয়ে রাস্তায় একটা দেওয়ালে এখানে টুক্কর লাগলো, খুব জোরে ব্যথাও করেছে, সত্যি ব্যথা করেছে। তো আমি বলে আরে কোনো ব্যাপার না, ও চলতে ফিরতে গেলে তো আঘাত লাগবেই। ক্লাস শুরুর সময় বলেছিলাম কাজ করতে গেলে সমস্যা হবে, কাজ যে করেনি তার কোনো সমস্যা নেই। তো ঠিক সে তেমনি, তার মানে কি, শরীরটায় ব্যথা অনুভব হয়েছে, মন যদি বলে ওর ব্যথাটা ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, তাহলে মনোবৈজ্ঞানিক দিক, তাহলে দেখবে ও ঠিক হয়ে গেছে। আর সমাজ তখন বলবে বাহ, এ তো হাতে চোট লাগলেও তো কাজটা সুন্দরভাবে করছে, এর ব্যথা আছে কিন্তু ভালো করতে পারছে, বাহ খুব সুন্দর মানাতে পারছে, তার মানে অ্যাডজাস্টমেন্ট দরকার। তো এই সব কটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে কাজে লাগে। নেক্সট প্রশ্ন দেখো, দেশ এবং জাতির নিজস্ব সংস্কৃতি আছে, প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতি আছে, কালচার ছাড়া অসম্পূর্ণ। পরবর্তী প্রজন্মের জন্য এই সংস্কৃতিকে আমরা কি বলি? সংস্কৃতিকে সঞ্চালন করতে হবে, সংরক্ষণ করতে হবে, পরবর্তীরা ধরে রাখি, আমি আমার কালচারটা ধরে রাখি, তবে আমার নেক্সট জেনারেশন এই কালচারটাকে অ্যাডপ্ট করবে, তারা সেটাকে নেওয়ার চেষ্টা করবে। আমার বাড়ির পরিবেশ যদি না ঠিক হয়, তার মানে পরবর্তী জেনারেশন তারাও ঠিক মতো থাকবে না। এখন যেমন আমি এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, ওরা ঠিক পরবর্তীকালে এটাকে মানে এটাকে ধরে রাখলে ওটাও নেওয়ার চেষ্টা করবে, এটাই হচ্ছে সিস্টেম। তো তেমনি একটি দেশ এবং জাতির ক্ষেত্রে যদি ভাবা যায়, নিজস্ব সংস্কৃতি আছে, পরবর্তী প্রজন্মের জন্য এই সংস্কৃতিকে সংরক্ষণ করতে হয়। শিক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কৃতির কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয় না? না বলেছি, এটাকে গুরুত্ব দিতে হবে। তার মানে কোনটা? সংস্কৃতির সংরক্ষণ শিক্ষা প্রক্রিয়া দিয়ে সম্ভব হয় না? হয়, শিক্ষা প্রক্রিয়া দিয়ে সংস্কৃতির সংরক্ষণ সম্ভব। সংস্কৃতির সঞ্চালন অবশ্যই, একজন শিক্ষিত ব্যক্তি যদি সে একটা কোনো নতুন বার থেকে শিখে আসে, কোনো একটা অন্য কান্ট্রি থেকে শিখে আসে, সে আমাদের দেশেও একইভাবে সেটাকে কিছুটা প্রয়োগ করার চেষ্টা করবে। তার মানে কি, সংস্কৃতির সঞ্চালনও হয়। সংস্কৃতির পরিবর্তন, হ্যাঁ, আমার বাড়ির পরিবেশটা খারাপ ছিল, আমি চেষ্টা করেছি আরো 5 জনকে দেখে আমি কিছুটা ডেভেলপ করার। আমার বাড়ির পরিবেশে পড়াশোনার ছাপ ঠিক মতো ছিল না, তাই সবার চিন্তা ভাবনাও ঠিক ছিল না, তো আমি ঠিক করলাম। প্রত্যেকে যদি এরকম ভাবে করতে থাকে, তার মানে কি, সংস্কৃতির পরিবর্তন করছে সে নিজের পরিবেশের মধ্যে। তো এগুলো তো সবকটাই হ্যাঁ। যেটা না, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে না। তার মানে সংস্কৃতির বিরোধিতা। সংস্কৃতির বিরোধিতা আমরা কেন করব? যে যা সংস্কৃতি আছে তার মতো করে আছে, আমার ভালো লাগলে নেব, না হলে নেব না, আমরা বিরোধিতা করতে যাব না। তো এই হচ্ছে ব্যাপার, তাই উত্তর হচ্ছে সংস্কৃতির বিরোধিতা। তো চলো নেক্সট প্রশ্ন, প্রথা বহির্ভূত শিক্ষা আমরা পেয়ে থাকি, মানে দেখবে প্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা, প্রথাবদ্ধ শিক্ষা, আমরা এগুলো সব মানে বিভিন্নভাবে বিভিন্ন সময় পড়েছি। তো প্রথা বহির্ভূত শিক্ষা আমরা কিভাবে পাবো? বিদ্যালয়ের মধ্য থেকে স্কুলে গেলাম, সেখান থেকে প্রথা বহির্ভূত শিক্ষা পাবো, নন ফর্মাল এডুকেশন। বিদ্যালয়ের বাইরে থেকে, স্কুলে নেই, স্কুলের বাইরের পরিবেশ থেকে পাবো, কখনো কখনো বিদ্যালয়ের মধ্য থেকে, আবার কখনো কখনো বিদ্যালয়ের বাইরে থেকে, না এখান থেকে পাবো, না কখনো বিদ্যালয়ের বাইরে থেকে পাবো।
কোনোটিই না, মানে আমার মনে হয় কোনোটাই হবে না। কোনটা মনে হচ্ছে তোমাদের? প্রথা বহির্ভূত শিক্ষা আমরা পাবো কখনো কখনো বিদ্যালয়ের মধ্য থেকে, আবার কখনো কখনো বিদ্যালয়ের বাইরে থেকে, তাই না? কিন্তু দেখো, মুশকিল হচ্ছে কি, আমি যদি বিদ্যালয়ের মধ্য থেকে পাই, এই যে পুরো অ্যান্সারটা দেওয়া হচ্ছে, এটা মানে এটা ঠিক হচ্ছে না। বিদ্যালয়ের বাইরে থেকে যেটা, সেটা হ্যাঁ ঠিক ঠিক, বিদ্যালয় ঠিকই বলেছে, ঠিকই বলেছে। বিদ্যালয়ের বাইরে থেকে যেটা পাবো সেটা হচ্ছে প্রথা বহির্ভূত। এটা যদি বিদ্যালয়ের মধ্য থেকে লেখা থাকতো তখন এটা ভুল হতো। বিদ্যালয়ের মধ্য থেকে হলে আমরা তখন কি হতো, তখন হতো প্রথাগত শিক্ষা। বিদ্যালয়ের মধ্য থেকে হলে প্রথাগত শিক্ষা। এটা যেহেতু বিদ্যালয়ের বাইরে থেকে, তাই বিদ্যালয়ের বাইরে থেকে আমরা পাবো প্রথা বহির্ভূত শিক্ষা। আচ্ছা, কখনো কখনো বিদ্যালয়ের মধ্য থেকে যদি হয়ে যায়, তখন কি হয়ে যাবে? ফর্মাল এডুকেশন হয়ে যাবে, তখন প্রথাবদ্ধ হয়ে যাবে। কখনো কখনো বিদ্যালয়ের মধ্য থেকে যদি হয় তখন ফর্মাল, আর কখনো কখনো বিদ্যালয়ের বাইরে থেকে হলে তখন হয়ে যাবে নন ফর্মাল। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমার তো এখানে চাইছে কি, প্রথা বহির্ভূত শিক্ষা আমরা পরিবেশে বিদ্যালয়ের বাইরে থেকেই পাই, তাই না? বিদ্যালয়ের বাইরে থেকে আমরা প্রথা বহির্ভূত শিক্ষা পাব। চলো নেক্সট কোশ্চেন। শিক্ষা একটি টেলিওলজিক্যাল ধারণা। এই কনসেপ্টটা দেখো, টেলিওলজিক্যাল, টেকনোলজিক্যাল নয় কিন্তু টেলিওলজিক্যাল। শিক্ষা একটি টেলিওলজিক্যাল ধারণা। এই টেলিওলজির মানে কনসেপ্ট বলতে, টেলিওলজিটা কি অ্যাকচুয়াল? শিক্ষার একটা উদ্দেশ্য বা লক্ষ্য আছে, এটাকে বোঝাচ্ছে না? লক্ষ্য হলো জীবনের দক্ষতা বিকাশ করা এবং সমাজে একীভূত হওয়া। জীবনে আমার ডেভেলপ করলাম, বিভিন্ন আমার যা লক্ষ্য ছিল আমি লক্ষ্যে অ্যাচিভ করেছি, সমাজের সঙ্গে মিলেমিশে থাকছি, এরকম ব্যাপার না? প্রাকৃতিক বিকাশে সহায়তা করা, বিভিন্ন রকম ন্যাচারাল ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে হেল্প করা, না টেকনোলজিক্যাল বিষয়ে সহায়তা করা? কি মনে হচ্ছে? তোমরা নোট ডাউন করো। দেখো, প্রযুক্তিবিদ্যা কিন্তু হবে না, টেলিওলজিক্যাল কনসেপ্টের ধারণা। শুধু ন্যাচারাল ডেভেলপমেন্টও হবে না, লক্ষ্য হলো জীবনে দক্ষতা বিকাশ করা, এটাও হবে না। একটা কোনো বিষয়ে যদি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, সেই কনসেপ্টটাকে বলছে টেলিওলজি। তো তার মানে টেলিওলজিক্যাল কনসেপ্টটা হচ্ছে এরকমই, যে শিক্ষা তো অবশ্যই একটু আগে বলেছিলাম সে একটা নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, শিক্ষার একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য আছে। তাই উত্তর হচ্ছে শিক্ষা একটি উদ্দেশ্য বা লক্ষ্য আছে বলেই শিক্ষা হচ্ছে টেলিওলজিক্যাল ধারণা। শিক্ষার একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সেই জন্যই শিক্ষাটাকে বলছে টেলিওলজিক্যাল ধারণা। নেক্সট প্রশ্ন। শিক্ষা শিশুর মাতৃগর্ভ থেকে শুরু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত চলতে থাকে, মানে কন্টিনিউয়াস প্রসেস। এই ধারণার মানে এই ধারণাটা কোন অর্থকে সমর্থন করে? সংকীর্ণ অর্থ, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য পূরণের সমর্থক, ব্যাপক অর্থ, সব কয়টা? এটা সবারই পারা উচিত। এটা হচ্ছে ব্যাপক অর্থ। তার মানে শিক্ষা মাতৃগর্ভ থেকে শুরু করে একদম শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত চলতে থাকে। তো এই প্রক্রিয়াটা একটা বিরাট দীর্ঘায়িত প্রসেস শুধু নয়, একটা ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন। তো ব্যাপক অর্থে শিক্ষাকে এই দিক থেকে ব্যাখ্যা করা যেতে পারে। নেক্সট প্রশ্ন। একজন ব্যক্তির বৃদ্ধি বিকাশের অবদান রাখে অভিজ্ঞতাকে অন্তর্ভুক্ত করে। শিক্ষার ব্যাপক ধারণা এটি মূলত কোন দিকে ফোকাস রাখে? তোমরা বলো, শিক্ষার এই ব্যাপক ধারণা কোন দিকে ফোকাস রাখে? একজন ব্যক্তির বৃদ্ধি বিকাশের অবদান রাখে। তো বৃদ্ধি বিকাশে অবদান রাখে মানে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে। এটা কি প্রথাগত, প্রথাবদ্ধ, প্রথা বহির্ভূত, কেবল প্রথাগত এবং প্রথাবদ্ধ, উভয় দিকে? কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে? কেবল প্রথাগত এবং প্রথাবদ্ধ উভয় দিকেই থাকে। একজন ব্যক্তি যখন বৃদ্ধি বিকাশ রাখে মানে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, প্রথাগত দিক থেকে তো যেমন বিকাশের জন্য হেল্প পাচ্ছে, প্রথা
বদ্ধ দিকেও পাচ্ছে, মানে ফর্মাল এবং ইনফর্মাল এই দুটো দিক থেকেই পায়। তার মানে ফর্মাল এবং ইনফর্মাল এই দুটো দিকেই পায়। ফর্মাল এবং ইনফর্মাল দুটো দিকেই এই ধরনের বিষয়গুলোকে পেয়ে থাকে। তার মানে বৃদ্ধি বিকাশের জন্য ব্যক্তির ফর্মাল ইনফর্মাল দুদিক থেকেই হেল্প হয়। নেক্সট কোশ্চেন, ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব কাকে বলা হয়? সরাসরি একটি প্রশ্ন, শিক্ষা জগতের ঔরঙ্গজেব কাকে বলবো আমরা? রাধাকৃষ্ণনকে, গোপাল কৃষ্ণ গোখলেকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, ঋষি অরবিন্দকে? ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব জানো সবাই? একটু মনে করার চেষ্টা করো। গোপাল কৃষ্ণ গোখলে। উত্তর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলেকে বলা হয় ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, কোনটি অন্তর্জাত শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত নয়? শৃঙ্খলা নানা ধরনের আছে, মেন হচ্ছে একটা হচ্ছে অন্তর্জাত শৃঙ্খলা, আর একটা হচ্ছে বহির্জাত শৃঙ্খলা। একটা হচ্ছে অন্তর্জাত শৃঙ্খলা, আর একটা হচ্ছে বহির্জাত শৃঙ্খলা। তো অন্তর্জাত শৃঙ্খলাটা কি? অন্তর্জাত শৃঙ্খলা হচ্ছে কোনটাকে বলবো? আত্মশৃঙ্খলাকে বলবো, ইতিবাচক শৃঙ্খলাকে বলবো, মুক্ত শৃঙ্খলাকে বলবো, না নেতিবাচক শৃঙ্খলাকে বলবো? প্রত্যেকটা কনসেপ্ট দেখো। প্রথমেই বলি, এই নেতিবাচক কনসেপ্টের কথা প্রথমে বলেছিলেন রুসো। নেগেটিভ এডুকেশন এবং পজিটিভ এডুকেশন, এইটা নিয়ে পরে ক্লাস থাকবে, পেয়ে যাবে তুমি। নেগেটিভ এডুকেশন আর পজিটিভ এডুকেশন। ফ্রি এডুকেশন, মুক্ত শৃঙ্খলা, ফ্রি ডিসিপ্লিন। ইতিবাচক শৃঙ্খলা, ওই যে বললাম রুশো ইতিবাচক নেতিবাচক দু ধরনের বলেছে। শৃঙ্খলা, সেলফ, যখন মা বাবারা বকে বকে কোনো কিছু করাচ্ছে বা মাস্টারমশাই প্রচুর বকছেন, ছেলেটা জোর করে কোনো কিছু মানছে, সেটা কতদিন থাকবে? সেটা বেশি দিন তো থাকবে না। সে যদি ভাবে যে আমার নিজের থেকে এটা করতে হবে, একটা ছেলে বারবার বাথরুমে যাওয়া, টয়লেট যাওয়ার নাম করে করে স্কুলের প্রত্যেকটা ক্লাসে বেরোচ্ছে, তাকে যদি ধমক দিয়ে থামিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেটা ওই রকম হবে না। মানে ওই প্রথমে একটু দু চারটে সময় থামলো, একটা সময় সে আর হবে না। কিন্তু তাকে যদি বুঝিয়ে ব্যাপারটাকে যদি একটু অন্যভাবে তার মধ্যে দেওয়া যায়, যে দেখো বাবা এটা এরকম করলে ঠিক হচ্ছে না। তুমি যদি বাড়িতে থাকতে, বাড়ির একটা কোনো কাজ করতে করতে বা তোমার মায়ের সঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে তুমি হয়তো রান্না করছে, মা তুমি হেল্প করছো মাকে, হঠাৎ করে তুমি 5বার বাইরে চলে যাচ্ছ, ফোনটা গিয়ে দেখছো, তাহলে এখানে রান্নাটা অনেক ডিস্টার্ব হবে। তার মানে এইভাবে বুঝিয়ে যদি তার মধ্য থেকে নিজের থেকে জাগে যে না আমি তাহলে 3টি পিরিয়ড হওয়ার পর 4টি পিরিয়ড হওয়ার পর আমি বাইরে যাব, এই কনসেপ্টটা তার মধ্যে তৈরি করতে হবে। এটা হচ্ছে অন্তর্জাত শৃঙ্খলা। তার মানে এটা যদি হয় তাহলে সে বুঝতে পারবে তার শৃঙ্খলাটা ঠিকঠাক হয়েছে, মানে সে নিজের থেকে করেছে, জীবনে কাজেও লাগবে এবং বাস্তবে সে নিজের থেকে শৃঙ্খলিত। এটা হচ্ছে আমি বলছি কোনটা নয়, এখানে অবশ্যই নেতিবাচক শৃঙ্খলাটা নয়। ইতিবাচকটা এর সঙ্গে থাকছে, আত্মশৃঙ্খলা থাকছে, ইতিবাচক থাকছে, মুক্ত শৃঙ্খলা থাকছে অন্তর্জাত শৃঙ্খলার বিষয় হিসেবে, কিন্তু নেতিবাচক বিষয়টা থাকছে না, নেগেটিভ এডুকেশন কনসেপ্টটা থাকছে না। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হিসেবে কোন ঘোষণা করা হয় কোন সালটাকে? আন্তর্জাতিক মানে সালের কথা বলেছি, আন্তর্জাতিক সাক্ষরতা সরাসরি কোশ্চেন। তো 1980, ইউনেস্কো কর্তৃক 1980 সালকে আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। দেখো ছোট করে একটা নোটস দিয়ে দিয়েছি। ঘোষণাতে কি বলা হয়েছিল? 1980 সালকে আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হিসেবে ইউনেস্কো কর্তৃক ঘোষণা করা হয়েছিল। উদ্দেশ্যটা কি ছিল? কি উদ্দেশ্যে এই বছরটাকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে মানে বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে? এই বর্ষের মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং নিরক্ষরতা দূরীকরণ। মূল উদ্দেশ্য ছিল নিরক্ষরতা দূরীকরণ এই এবং প্রত্যেকের মধ্যে সচেতনতা তৈরি করা। জোর করে নিরক্ষর থেকে স্বাক্ষর করে দিতে পারবো না, ওর মনের মধ্যে একটা জাগাতে হবে যে এখন এখন আর ব্যাংকে গেলে হাতে
ছাপ দিলে তোমাকে আর টাকা দেবে না, তোমাকে একটু সই করার মতো জানতে হবে। এবার পরে একটু বোঝাবো যে শুধু সই করতে জানলে হবে না, ওইখানে কি কি লেখা আছে দেখো তো, এই লেখাগুলো একটু ছোট করে জানতে হবে, না হলে তো জীবনে পারবে না। তার মানে দেখো, একটা মানুষকে ন্যূনতম লিখতে পড়তে জানা এবং তার সামান্য কিছু জ্ঞান বোধ সেই বিষয় সম্পর্কে উপলব্ধি করতে পারতে শেখাতে হবে। সেইটাকে মাথায় রেখে 1980 সালে আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীরা যে কোনো সিস্টেম মানে সেমিস্টারে কতখানি জ্ঞান অর্জন করেছে, একটা সেমিস্টারে পড়াশোনা করছে শিক্ষার্থীরা, এখন 11-12 সেমিস্টার হয়ে গেছে, কলেজে তো সেমিস্টার আছেই দীর্ঘদিন ধরে, তো ইউনিভার্সিটিতে সেমিস্টার আছে দীর্ঘদিন ধরে। তার মানে এই যে একটা সেমিস্টারে পড়াশোনা করছে, সেই সেমিস্টারে কতখানি জ্ঞান অর্জন করেছে তার পরিমাপ করতে গেলে কোন অভিজ্ঞার প্রাসঙ্গিক বলে মনে হয়? এতগুলো অভিজ্ঞা আছে, অ্যাচিভমেন্ট টেস্ট পারদর্শিতার অভিজ্ঞা, প্রবণতার অভিজ্ঞা, অ্যাপটিটিউড টেস্ট, ইন্টেলিজেন্ট টেস্ট বুদ্ধির অভিজ্ঞা, না সবকটাই লাগবে? কোনটা মনে হচ্ছে সেমিস্টারের জন্য একটা শিক্ষার্থী কতখানি জ্ঞান অর্জন করেছে তা পরিমাপ করার জন্য পারদর্শিতার অভিজ্ঞাই লাগবে? হ্যাঁ, নেক্সট উত্তর হচ্ছে পারদর্শিতার অভিজ্ঞা। শিক্ষার্থীরা যে কোনো সেমিস্টারে কতখানি জ্ঞান অর্জন করেছে তা পরিমাপ করতে গেলে পারদর্শিতার অভিজ্ঞারই প্রয়োজন। হ্যাঁ, তোমাদের একটা কথা বলে নি, যারা সেশনটা দেখছো এখন ইউটিউব চ্যানেলে যারা দেখছো তারা অবশ্যই একটু লাইক করবে, সাবস্ক্রাইব তো করবেই, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। স্বাগত এডুকেয়ারের এখানে গিয়ে তোমরা অবশ্যই যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবে। আর কেউ যদি মনে করো যে আমি টাইম টু টাইম স্যারের ক্লাসটা পেতে চাই, তার জন্য বেল আইকন প্রেস করবে, তাহলে একটা তোমার কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে। আর পুরো ফ্রি ক্লাসের জন্য ইউটিউবে যা যা পড়াচ্ছি তার পুরো ফ্রি ক্লাসের জন্য সবটাই তোমরা পাবে কোথায়? তোমরা সবাই পাবে এই টেলিগ্রাম চ্যানেলে। এই যে টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে, রয়েছে স্বাগতোস এডুকেয়ার, স্বাগতোস এডুকেয়ার লিখলে দেখতে পাবে, এই সিম্বলেই রয়েছে। তোমরা ওখান থেকে সব নোটসগুলো পাবে। অনেকে দেখছি ক্লাস দেখছে করছে, কিন্তু নোটসগুলো তো তোমার প্রয়োজন, নোটসগুলো পেতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে তোমরা জয়েন করে রাখবে। ওকে, চলো নেক্সট। শিক্ষা যদি ত্রিমুখী প্রক্রিয়া হয়, এডুকেশন ইজ এ ট্রাইপোলার প্রসেস, একটু আগে বাইপোলার প্রসেস বলেছিলাম, দ্বিমুখী প্রক্রিয়া। এখন যদি মানে এই শিক্ষা প্রক্রিয়াটা ত্রিমুখী প্রক্রিয়া হয়, তাহলে তিনটে মেরুতে কি কি থাকবে, তিনটি উপাদান কি কি? শিক্ষা যদি ত্রিমুখী প্রক্রিয়া হয়, এখানে কি থাকবে, এখানে কি থাকবে, এখানে কি থাকবে? তো প্রথম দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয়, দ্বিতীয় দেওয়া হয়েছে খতে শিক্ষক শিক্ষার্থী সামাজিক পরিবেশ, গতে দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম, ঘতে দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষার্থী পাঠ্যপুস্তক। কোনটা তিনটে উপাদানের মধ্যে থাকবে? চলো দেখে নেওয়া যাক। শিক্ষক শিক্ষার্থী আর হচ্ছে সামাজিক পরিবেশ, এই গেছে আমার শিক্ষক শিক্ষার্থী এবং সামাজিক পরিবেশ, এই সবকটা নিয়ে থাকবে শিক্ষার তিনটি মেরু। তাহলে তিনটি মেরুতে তিনটে বিষয় জড়িয়ে থাকবে, শিক্ষার্থী থাকবে, শিক্ষক থাকবে এবং সামাজিক প্রক্রিয়া। শিক্ষা একটি ত্রিমুখী প্রক্রিয়া। ওকে, চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্ন না, এখন তো শিক্ষা দ্বিমুখী প্রক্রিয়া তো আগে বলেছিলাম, অ্যাডামস কথাটা বলেছেন দ্বিমুখী প্রক্রিয়া। তার পরবর্তীকালে জন ডিউই বলছেন না, শিক্ষা শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থীর মধ্যে নয়, জন ডিউই বলছেন এটা হচ্ছে ত্রিমুখী প্রক্রিয়া, তিনটে মেরু থাকবে। ওই যে বললাম তিনটে মেরু, শিক্ষক শিক্ষার্থী সামাজিক পরিবেশ। অ্যাডামস বলেছিলেন শিক্ষক শিক্ষার্থী এই দুজনের মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষা প্রক্রিয়াটা চলবে। জন ডিউই এসে একটু চেঞ্জ করে দিলেন, তিনি বলেন না না না, এই দুটো প্রক্রিয়ার মধ্যে চলতে পারে না, এখানে চলতে গেলে একটা লাগবে শিক্ষক, একদিকে লাগবে, একদিকে শিক্ষার্থী লাগবে, আর একদিকে সামাজিক পরিবেশ। আরে সামাজিক প্রেক্ষাপট না জেনে আমি কি সেখানে কোথায় পড়াবো, কে পড়বে, কে পড়বে না হয় পেলাম ছাত্রটি পড়বে, কিন্তু সামাজিক প্রেক্ষাপটটা কেমন সেটা তো জানতে হবে না। তো এই ত্রিমুখী প্রক্রিয়া জন ডিউই চিন্তাধারা অনুযায়ী শিক্ষা প্রক্রিয়াটি শিক্ষক শিক্ষার্থী এবং সামাজিক পরিবেশের মধ্যে একটি ত্রিমুখী প্রক্রিয়া আবদ্ধ, তিনটে প্রক্রিয়ার মধ্যে আবদ্ধ রয়েছে। শিক্ষকের ভূমিকা কি এখানে?
শিক্ষকের কাজ হলো শিক্ষার্থীদের জ্ঞান ও নানা ধরনের দক্ষতার বিকাশে সহায়তা করা। শিক্ষার্থী কি করবেন? নানা ধরনের জ্ঞান এবং দক্ষতার বিকাশে সহায়তা করবে। তার মানে শিক্ষকের ভূমিকা হচ্ছে জ্ঞান এবং দক্ষতার বিকাশ করা। শিক্ষার্থীর ভূমিকা কি? নানা ধরনের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজের সার্বিক বিকাশ ঘটানো, অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটাবে শিক্ষার্থী। এটা একটা ভাইটাল পার্ট। জন ডিউই এই কথাটি বললেন। সামাজিক পরিবেশের ভূমিকা কি? সামাজিক পরিবেশ কেমন তার উপর ভিত্তি করে তো শিক্ষাদান হবে। আরে আমি যেখানে পড়াবো, কাদের পড়াচ্ছি? আমি শিক্ষা বিজ্ঞানের বিষয় পড়াচ্ছি ফিজিক্সের ক্লাসে গিয়ে, আমি শিক্ষা বিজ্ঞানের বিষয় পড়াচ্ছি বাংলা ক্লাসে গিয়ে, তা তো হবে না। পড়ালে কোনো ক্ষতি নেই, অনেকে শুনবে জানবে, সে তো করবেই। কিন্তু আমি বলতে চাইছি স্পেসিফিক্যালি যে তার মানে কি, আমি সামাজিক প্রেক্ষাপটটা দেখবো, দেখে তো আমি ক্লাসে পড়াবো, তাই না? তাই সামাজিক পরিবেশের উপর ভিত্তি করে শিক্ষাদান প্রক্রিয়াটি চলতে থাকে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী যেমন জ্ঞান দান করবেন, বাচ্চারাও হবে এখানে বাচ্চারাও নিজেদের আচরণের পর্যাপ্ত পরিবর্তনে সক্ষম হবে। তার মানে কি, সামাজিক পরিবেশ প্রেক্ষাপট যেমন হবে শিক্ষার্থীরা তেমন শিখবে। তাই জন ডিউই বললেন শিক্ষা হচ্ছে ত্রিমুখী প্রক্রিয়া। অ্যাকচুয়ালি এখানে আমার একটা প্রশ্ন, শিক্ষা কি ত্রিমুখী প্রক্রিয়ার মধ্যে আবদ্ধ ছিল? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে শেষ কোথায় পৌঁছেছে। এডুকেশন ইজ এ বাইপোলার প্রসেস, এডুকেশন ইজ এ ট্রাইপোলার প্রসেস। তারপরে পার্টটা কি হবে? এডুকেশন ইজ এ ড্যাশ ড্যাশ ড্যাশ। তোমরা এটা ফিল আপ করে আমাকে জানাবে। তো চলো, শিক্ষার্থীর জীবনব্যাপী প্রক্রিয়াকে সমর্থন করে না, লাইফ লং এডুকেশনকে সমর্থন করে। এই যে লাস্টে না রয়েছে, এটাকে মাথায় রাখতে হবে। কোনটা? নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক পাঠ্যক্রম নির্দিষ্ট নয়, বয়সের নির্দিষ্ট সীমারেখা নেই, ব্যক্তির স্বাধীনতা বিরাজমান, সামাজিককরণে অক্ষম। দেখো এখানে একটু বলে নি যে ব্যাপক অর্থে শিক্ষা তো বা জীবনব্যাপী প্রক্রিয়ার শিক্ষা। তো জীবনব্যাপী প্রক্রিয়ার শিক্ষা যদি হয়, পাঠ্যক্রম কি করে নির্দিষ্ট হবে? আমার এখান থেকে এতটা যেতে হবে পথ, আমার প্রথাগত শিক্ষা হলো এই পর্যন্ত প্রথাগত শিক্ষা। পুরোটাই জীবনব্যাপী শিক্ষা, মানে সারা জীবন আমাকে বাঁচতে হবে পরিবেশ পরিস্থিতির সঙ্গে, প্রতিকূলতার মধ্য দিয়ে, সমস্যা সমাধানের মধ্য দিয়ে। তার মানে আমার এই ছোট্ট জায়গা থেকে এইটুকু জায়গায় হচ্ছে প্রথাগত শিক্ষার জায়গা, এতটাই হচ্ছে প্রথাগত শিক্ষার জায়গা। তার বাকিটা বৃহত্তর জগৎ। এই বৃহত্তর জগতে বাঁচতে গেলে পাঠ্যক্রম কি করে নির্দিষ্ট হবে? সময়ের সাথে সাথে পাঠ্যক্রম তৈরি হবে। তাই পাঠ্যক্রম নির্দিষ্ট নেই, কথাটা ঠিক। বয়সের নির্দিষ্ট সীমারেখা নেই। আরে কেউ 80 বছর বয়সে শিখতে চাইছে, কেউ 60 বছর বয়সে শিখতে চাইছে। আমরা তো মাঝে মাঝে খবরে দেখতে পাই, বাবা এবং মেয়ে দুজন মিলেই মাধ্যমিক পরীক্ষা দিল, বাবা ও মেয়ে মিলেই কোনো একটা চাকরির নেট সেট গেট এই ধরনের কোনো পরীক্ষায় পাস করলো। তার মানে কি, খবরে যখন এগুলো আছে, তার মানে বয়সের কোনো সীমারেখা নেই। এটাও জীবনব্যাপী শিক্ষার একটা সঠিক ঠিক কথা। এটা ব্যক্তির স্বাধীনতা বিরাজমান। হ্যাঁ, জীবনে আমি আমার মতো করে শিখবো, জোর করে কেউ চাপিয়ে দেবে না, আমার মতো করে চলবে। তাই কোনটা নয়? লাস্টেরটাই নয়, সামাজিকীকরণে অক্ষম। তাহলে জীবনব্যাপী প্রক্রিয়া সামাজিকীকরণে অক্ষম, সামাজিকীকরণ করতে পারে না, সামাজিকীকরণ করে, সামাজিকীকরণ অক্ষম মানে কি, করতে পারে না তাই কি না? সামাজিকীকরণ হয় জীবনব্যাপী শিক্ষায়, সোশ্যালাইজেশন। কোথা থেকে হয়? এর আগের ক্লাসটাতে বলেছিলাম, গত ক্লাসটাতে বলেছিলাম সামাজিকীকরণ প্রথম কোথা থেকে স্টার্ট হয়? পরিবার থেকে হয়, আমি বলেছিলাম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। এটা বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, অ্যারিস্টটল, ম্যাচ করো দুটোর সাথে। বিবেকানন্দ কি বলেছেন, রবীন্দ্রনাথ কি বলেছেন, অরবিন্দ কি বলেছেন, অ্যারিস্টটল, ওটা দেখে নাও নিজেরা। প্রত্যেকটার এই যোগ কথাটার সঙ্গে কার সম্পর্ক রয়েছে? সুস্থ দেহে সুস্থ মনের বাস, এই কথাটা কে বলেছেন? আর সুপ্ত সম্ভাবনার বিকাশ, এই কথাটা কে বলেছেন? এগুলো টার্ম, এগুলো হচ্ছে আর সৃজনাত্মক শিক্ষা, এগুলো হচ্ছে বেসিক টার্ম। এগুলোকে মনে রাখলেই পারবে।
বিবেকানন্দের মতে চিন্তাধারা কি সবাই করেছো? বলি, অপশান রয়েছে, এই দেখো, অপশানটা একসাথে হলে ভালো দেখা যেত, তোমরা নিজেরা করে নাও। প্রথমে বিবেকানন্দ, এই বিবেকানন্দের কথাটা, তার মানে দেখো প্রথমেই বলে যে যোগ শিক্ষা ঋষি অরবিন্দ, বিবেকানন্দ শিশুর সুপ্ত সম্ভাবনার বিকাশ, রবীন্দ্রনাথ সৃজনশীল শিক্ষার সহায়ক, অ্যারিস্টটল বলেছিলেন সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, সুস্থ দেহে সুস্থ মনের বাস। এ হবে 3, বি হবে 4, সি হবে 1, ডি হবে 2। তো তাই এইটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, কয়েকটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, শিক্ষা হলো গতিশীল প্রক্রিয়া, তাই বর্তমানে শিক্ষার অভিমুখ কোন দিকে? শিক্ষা যদি মানে কন্টিনিউয়াস চলছে, এই গতিশীলতা, এর অভিমুখটা তাহলে কোন দিকে? শিক্ষা একটা একমুখী প্রক্রিয়া, শিক্ষা একটা দ্বিমুখী প্রক্রিয়া, শিক্ষা বহুমুখী প্রক্রিয়া, শিক্ষার নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, কোনটা হবে? চলো, শিক্ষা বহুমুখী প্রক্রিয়া, মাল্টিপারপাস প্রসেস, যেমন সিচুয়েশন তেমন শিখছে। এর কোনো শুধুমাত্র আমি একজন শিক্ষক হব, শুধুমাত্র আমি একজন ডাক্তার হব, শুধুমাত্র আমি একজন গবেষক হব, এরকম না। মাল্টিপারপাস মানে শিক্ষাটা এখান থেকে স্টার্ট হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে এদিকে ওদিকে এদিকে সেদিকে, চারিদিকে ছড়াচ্ছে, তার মানে শিক্ষা বহুমুখী প্রক্রিয়া। পরিবেশের সাথে সাথে আমরা এইভাবেই শিখি। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কি ছিল? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কি ছিল? মোক্ষ বা মুক্তি, নির্বাণ লাভ, আত্মোপলব্ধি, নিরাপত্তা, কোনটা হবে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য তাহলে আমরা কি দেখব? এই যে মোক্ষ লাভ, প্রথমেই বলে নিই কতগুলো কনসেপ্টগুলো কোথা থেকে এসছে। এই যে মোক্ষ লাভ কথাটা, এই মোক্ষ লাভ এসেছে উপনিষদ, এই কথাটা বলেছে, মোক্ষ লাভের কথা বলেছে মোক্ষ লাভের কথাটা বলেছে উপনিষদ। উপনিষদ বলেছে মোক্ষ লাভের কথা। নির্বাণ বলেছে বৌদ্ধ। আত্মোপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন, এটা আমরা একদম ব্রাহ্মণ্য যুগে, বৌদ্ধ যুগে এরকম, ব্রাহ্মণ্য যুগে দেখেছি। এটাকে ভাববাদী দার্শনিকরাও সেলফ রিয়েলাইজেশনের কথা বলেছিলেন, আত্মোপলব্ধির কথা বলেছিলেন। এটা সাধারণত বলতে পারি ব্রাহ্মণ্য যুগ। ব্রাহ্মণ্য যুগ। আর নিরাপত্তা, সেফটি এডুকেশন, তো সেফটি এডুকেশনের কথা বলেছে বর্তমান ওই আমরা জানি মোটিভেশনের থিওরিতে আমরা অনেক সময় দেখেছি যে সেখানে সেলফ এস্টিম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেফটি, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, এই ধরনের কনসেপ্টগুলো আমরা পেয়েছি। তার মানে এখনকার দিনের প্রেক্ষাপটে আমরা মনোবিদ্যার দৃষ্টিভঙ্গিতে এগুলো পেয়ে থাকি, যে আছে নিরাপত্তার শিক্ষা। এখন প্রত্যেকেই চাই নিরাপত্তার শিক্ষা। কিন্তু মোক্ষ বা মুক্তি, তাহলে নির্বাণ লাভ হচ্ছে বৌদ্ধ দর্শনেই বলা হয়েছে। নির্বাণ লাভ, নির্বাণ বা মোক্ষ বা মুক্তি লাভ। আমাদের একদিন গত ক্লাসেই না কবে একটা বলেছিলাম, আমরা যে জগতের মধ্যে রয়েছে, আমাদের দেহের মধ্যে একটা কনসেপ্ট, শুধু দেহে না, ফিজিক্যাল না, আমাদের মধ্যে একটা আত্মা বলে কনসেপ্ট রয়েছে। তার মানে দুটোর অ্যাটাচমেন্টেই আমরা আছি। এইটার থেকে, এটার মধ্যেই, সামাজিক পরিবেশের মধ্যে, বিদ্যালয়, কোথা থেকে আমরা আছি, সবগুলোর থেকে মুক্তি চাইছি, এই জগৎ জীবন থেকে, এই বন্ধন থেকে বাঁচতে চাইছি, সেটাই হচ্ছে নির্বাণ।
এভাবে লাভ হয়। তো চলো নেক্সট কোশ্চেন। শিক্ষা লক্ষ্য হলো রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থাকে দৃঢ় করে শ্রেণীহীন সমাজ গঠনে সহায়তা করা। এই শ্রেণীহীন সমাজ গঠনের কথা কে বলেছে? রুশো বলেছেন, পেস্তালাচ্ছি বলেছেন, জে এ হার্বার্ট বলেছেন, কার্ল মার্কস বলেছেন। ক্লাসলেস সোসাইটি কে বলেছেন? ক্লাসলেস সোসাইটির কথা বলেছেন কার্ল মার্কস। কার্ল মার্কস বলেছেন ক্লাসলেস সোসাইটি, শ্রেণীহীন সমাজ, প্রত্যেকের মধ্যে সম্পদ সমানভাবে থাকবে। যে ধনী ব্যক্তি তার কাছে অনেক সম্পদ থাকলো, যে মাঝারি তার কাছে মাঝারি ধরনের সম্পদ থাকলো, আর যে গরিব একদম তার কাছে থাকলোই না। তো এরকম না, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। 3 যদি হয়, যদি 30 টাকা যদি পায়, কথাই বলছি, ও 10, এ 10, সেও 10, সবাই সমান হবে। এই ধরনের সম্পদের ডিস্ট্রিবিউশনের কথা বলেছিলেন কার্ল মার্কস। মার্কস থিওরিতে এগুলো আমরা দেখেছি। মানুষ গড়ার শিক্ষা সবাই জানে, ম্যান মেকিং এডুকেশন। আমাদের মানুষ হতে হবে। বলছে তুই পরীক্ষায় 100 নাও পেতে পারিস, কিন্তু মানুষ হিসেবে তুই 100 পেতে পারিস। ভালো মানুষ হিসেবে চরিত্রের দিক থেকে, শ্রদ্ধাবান, সবকিছু কনসেপ্ট থেকে তোর মধ্যে 100-র 100 হতে পারে, 1000 হতে পারে। তার মানে বুঝতে পারছিস, মানুষ হিসেবে 100 হতে পারি। পরীক্ষার খাতায় অনেক সময় আমরা 100-র 100 পাই না, তো মানুষ হিসেবে তো 100 হতে পারি। সেই ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়ার শিক্ষা, এই কথাটা কে বলেছিলেন? বলেছিলেন গান্ধীজি, মন্তেশ্বরী, বিবেকানন্দ, স্পেন্সার। বিবেকানন্দ বলেছেন মানুষ গড়ার শিক্ষা। নেক্সট কোশ্চেন। শিক্ষার লক্ষ্য নির্ধারণের মতবাদ সমূহের ক্ষেত্রে কোন মতবাদকে আদর্শ হিসেবে বা আদর্শবাদ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে? ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ এবং বস্তুবাদকে, কোন দার্শনিক মতবাদকে আদর্শবাদ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে? বলো তোমরা। আমরা জানি এটা হচ্ছে আইডিয়ালিজম বা ভাববাদকে বলা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? সবাই জানে এটা। এটা মানে এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করেছে এগুলো জানতেই হবে, না জানলে একদম আমরা পিছিয়ে আছি। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে এরাসমাস, রুশো, সক্রেটিস, প্লেটো। রুশো হচ্ছেন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। নেক্সট কোশ্চেন। সক্রেটিস এই ভালো করে এটা পড়ো, দারুণ একটা কোশ্চেন এটা। সক্রেটিস এই পদ্ধতির কথা বলেছিলেন। পদ্ধতিটা কি বলছে? যার সাহায্যে জ্ঞানের উন্নতি করা সম্ভব। আমি যে নলেজ অ্যাকুইজিশন হচ্ছে, আমি যে জ্ঞান লাভ হচ্ছে, এই জ্ঞানের উন্নতি সম্ভবের সাহায্যে। যেখানে চিন্তা শক্তির বিকাশ ঘটে। তো এই কোনটা তাহলে কোন মতবাদের কথা বলেছেন? কি সক্রেটিস যে মতবাদটার কথা বলেছেন সেটা কি? মানবতাবাদ, হিউম্যানিজম, তর্কবাদ, ডায়ালেকটিক, প্রশ্ন পদ্ধতি, কোশ্চেনিং, ইভালুয়েশন, মূল্যায়ন পদ্ধতি। কোন পদ্ধতির কথাটা তিনি বলেছেন? তিনি বলেছেন ডায়ালেকটিক, তর্কবাদ, হিউম্যানিজম, মানবতাবাদ। মানুষ গড়ার কথা নয়। আমরা যখন তর্ক করতে যাচ্ছি, মানে কোনো কিছু লজিক দিতে যাচ্ছি, সেই লজিক দিতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের চিন্তা শক্তির বিকাশ ঘটবে, আমাদের জ্ঞান অর্জন, সবকিছু মানে একটা উন্নতি ঘটবে। এই কথা বলেছিলেন সক্রেটিস। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন, এবং এটা হোমওয়ার্ক কোশ্চেন, দারুণ একটা কোশ্চেন। এটা কিন্তু সবাইকে করতে হবে এবং কমেন্ট করতে হবে। রিপাবলিকান স্টেট, রিপাবলিকেশন না, রিপাবলিকান স্টেট, এর কথা কোন গ্রিস দার্শনিক বলেছিলেন? প্লেটো, ডারউইন, গ্যালটন, ভুন্ড। আরেকবার বলছি, রিপাবলিকান স্টেট, রিপাবলিকান স্টেটের কথা কোন দার্শনিক বলেছিলেন? এটা থাকলো আজকের হোমওয়ার্ক। সবাই ভালো থেকো, হোমওয়ার্ক করবে, করে কমেন্ট করে জানাবে। সবার নিশ্চয়ই ভালো লাগলো। রেগুলার ক্লাস মেনটেন করো। পড়াশোনার মধ্যে শুধু এইগুলোর মধ্যে না, আমি যেগুলো পড়াচ্ছি সেই বিষয়গুলো বিভিন্ন বই থেকে পড়া শুরু করো। কাছে অনেক বই রয়েছে তোমাদের, সেই বইগুলো পড়ার অভ্যাস তৈরি করো। পড়তে থাকো, দেখবে ঠিক ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছো এবং জীবনে সফলতা আসবে। আবারও একবার, যারা নতুন আমার এই চ্যানেলে ছিলে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, স্বাগতস এডুকেয়ার। যারা ইউটিউব চ্যানেলটা দেখলে তারা @স্বাগতস এডুকেয়ার এই চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। এবং
লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর সরাসরি কেউ এখান থেকে স্ক্যান করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এবং সকল পিডিএফ পেতে গেলে যা পড়ালাম আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা কোথায় পাবে? এই টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে কি স্বাগতস এডুকেয়ার। ঠিক আছে, বাই বাই, সি ইউ। ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, পড়াশুনো চালিয়ে যাও, জীবনে ভালো মানুষ হও। ওকে, বাই বাই।